আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট রিজভি হাসান পরশ। আজকে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বোনাফাইড ল একাডেমিতে। সো লাস্ট যে লাইভটা ছিল আমি সেটাতে এসেছিলাম এলএলবি ফাইনাল ইয়ার্সের জন্য। এরপরেই আমার কাছে অনেক মেসেজ আসা শুরু করে যে আমরা যারা প্রিলিমিনারিতে আছি তাদেরও তো এতদিন ধরে এক্সাম হচ্ছে না, আমাদের কবে কি এক্সাম হবে। সো আজকে আপনাদের জন্য চলে আসলাম যারা এলএলবি প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাচ্ছেন, বিশেষ করে যারা হচ্ছেন 19-20 সেশনে, তাদের সাথে একটু কথা বলার জন্য আজকে চলে আসলাম। সো আপনারা কিন্তু ইনফ্যাক্ট অবগত আছেন যে আগামী 19শে নভেম্বর এলএলবি ফাইনাল ইয়ারের পরীক্ষাটা হতে যাচ্ছে। সো আফটার করোনা এতদিন অফ থাকার পরে আপনারা রেজিস্ট্রেশন অনেকেই 1 বছর আগে করেছিলেন এবং এখন পরীক্ষা হচ্ছে, তাহলে বুঝতেই পারছেন ওনাদের পরীক্ষাটা শেষ হয়ে গেলেই কিন্তু আপনাদের পরীক্ষার ডেডলাইনটাও চলে আসবে। এবং অনেকেই আমাকে বারবার বলছেন যে একটা ধারণা দিন আনুমানিক যে কবে পরীক্ষাটা হতে পারে। সো সেই ধারণাটা দেওয়ার জন্য এবং আপনাদের সেই পরীক্ষা সংশ্লিষ্ট কিছু সাজেশন বিষয়ক কথাবার্তা এবং যথারীতি আমাদের হ্যান্ডনোট বিষয়ে কথাবার্তা বলার জন্য আজকে একটু আপনাদের কাছে আসলাম। সো আপনাদের পরীক্ষার জন্য যে টেন্টেটিভ শিডিউলটা 2019 এবং 2020 এলএলবি প্রিলিমিনারি যে পরীক্ষাটা টেন্টেটিভ যে শিডিউলটা, আমি যতদূর বুঝতে পারছি অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলে, এইটা 2022 সালের ফেব্রুয়ারির শেষ দিকে হওয়ার সম্ভাবনা খুব বেশি। সো সেভাবে যদি আমি হিসাব করি আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। যারা বুদ্ধিমান তারা আজকে লাইভটা দেখার পর থেকেই কিন্তু পড়াশোনা শুরু করে দিবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিবেন এই মনোভাব নিয়ে পরীক্ষা দিবেন না যে এই পরীক্ষার তো মার্কস অ্যাড হবে না, শুধু পাস করলেই হচ্ছে। ঠিক আছে, মার্কস অ্যাড হবে না, বাট আপনার যে এই সাবজেক্টগুলা, দিস সাবজেক্টস আর রিলেভেন্ট উইথ সেকেন্ড ইয়ার অ্যাজ ওয়েল। আপনি যদি ফার্স্ট ইয়ারের সাবজেক্টগুলো না বুঝতে পারেন, সেকেন্ড ইয়ারে কিন্তু আপনার ল পড়তে যে খুব বেশি কষ্ট হয়ে যাবে। সো যারা কষ্ট করে এলএলবি পড়ছেন আইনজীবী হওয়ার জন্য বা বিচারক হওয়ার জন্য, তাদের প্রতি আমার অনুরোধ রইল একটু মনোযোগ দিয়ে এখন থেকেই পড়াশোনা শুরু করে দেন, বিকজ ফাইনাল ইয়ারের পরীক্ষাটা শেষ হয়ে গেলেই কিন্তু আপনাদের পরীক্ষাটার শিডিউল দিয়ে দিবে। সেজন্য এখন থেকেই সচেতন হতে হবে। সো যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন অনেকেই আছেন যে এই করোনার কারণে ক্লাস করতে পারেন নাই, বিকজ ক্লাস অফ ছিল। এখন অনেক কলেজেই ক্লাস নেওয়া শুরু হয়ে গিয়েছে। তারপরেও অনেক শিক্ষার্থী আছেন আমাদের প্রফেশনাল লেভেলের যারা চাকরি করছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন বা পড়ালেখার অন্যান্য সাবজেক্টের সাথে যুক্ত আছেন, বাট আপনি এলএলবির স্টুডেন্ট হওয়ার পরে এখনো পর্যন্ত 7টা সাবজেক্টের নামটা জানতে পারেননি। সো আপনাদের সুবিধার্থে আগে 7টা সাবজেক্টের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আর 7টা সাবজেক্টের সাথে শুধু পরিচয়ই করাবো না, যেহেতু আপনারা আমার একাডেমিতে প্রায়ই আসেন, তো এই একাডেমির কিছু হ্যান্ডনোটও আপনাদেরকে আমি প্রেসক্রাইব করব। ফার্স্ট অফ অল আমাদের যে ফার্স্ট ইয়ারের প্রিলিমিনারি যে হ্যান্ডনোটটা আছে সেটা হচ্ছে জুরিসপ্রুডেন্স, বাংলায় যেটাকে আইন বিজ্ঞান বলা হয়। এটার উপরেও কিন্তু আমাদের যে বোনাফাইড ল একাডেমি আছে, এই একাডেমি থেকে একটা স্পেশাল হ্যান্ডনোট প্রকাশ করা হয়েছে এবং আপনারা অনেকে হয়তো এই হ্যান্ডনোটগুলো আগেও কালেকশন করেছিলেন, বাট আপনাদের ইনফরমেশনের জন্য একটু জানিয়ে রাখি, অ্যাকর্ডিং টু দ্য নিউ সিলেবাস অ্যান্ড নিডস অফ ল, কিছু ল এর কারেকশানের জন্য এবং নিউ সিলেবাসের জন্য আমরা এই হ্যান্ডনোটগুলো একটু কারেকশান করেছি এবং এই অ্যামেন্ডেড বা কারেকশান করা হ্যান্ডনোটগুলো আপনারা চাইলে আমাদের একাডেমি থেকে এসে সংগ্রহ করতে পারবেন। ইনফ্যাক্ট অনেকে নাম্বার চান বারবার, ওই যে নাম্বার আমার বোর্ডে কিন্তু আজকে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে, আমি লাইভ শেষ হলে নাম্বারটা মুখেও বলে দিব। সো প্রথম যে পত্রটা সেটা হচ্ছে আইন বিজ্ঞান বা জুরিসপ্রুডেন্স। এই সাবজেক্টটাকে মাদার অফ ল বলা হয়। ঠিক আছে, আপনি যদি জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানটা না জানেন, অন্যান্য আইনের শাখা প্রশাখা বুঝতে চাই আপনার একটু সমস্যা হয়ে যাবে। সো এই আইন বিজ্ঞান সাবজেক্টটা বা এই হ্যান্ডনোটটা কিন্তু আমাদের একাডেমি থেকে কালেক্ট করতে পারেন। সেকেন্ড যে লটা, সেটা আমার খুব প্রিয় একটা সাবজেক্টের মধ্যে একটা, কন্ট্রাক্ট অ্যান্ড টর্ট ল, চুক্তি ও টর্ট আইন। ঠিক আছে, যে কোনো একটা জিনিস আপনি যদি অন্য একটা লোকের সাথে করতে চান, যেটাতে আপনার একটা এগ্রিমেন্ট থাকতে হবে, কনসেন্ট থাকতে হবে, সেটাকেই তো চুক্তি বলে না? এটার সাথে আরও কিছু কন্ডিশন আছে, সেই সব কিছু মিলেই কিন্তু চুক্তি হয়। চুক্তি কিন্তু অহরহ আমরা করছি, ঘর ভাড়ার চুক্তি, বাসা ভাড়ার চুক্তি, হরেক রকম জিনিসের চুক্তি। তা দেখেন খুব ইন্টারেস্টিং একটা ল, এটা জানার জন্য কিন্তু আপনার চুক্তি আইনটা জানতে হবে। আর টর্ট ল, টর্ট খুব একটা মজার একটা ইন্টারেস্টিং আইন, ক্ষতিপূরণ বিষয়ক, ছোটোখাটো নিম চুক্তি যেটাকে বলে। তো এই টর্ট আইনটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু আগে আমার হ্যান্ডনোটটা একটু কালেক্ট করতে হবে। বাজারে অসংখ্য রাইটারের বই আছে, বাট তার জন্য আমার নোট কী জন্য পড়বেন? বিকজ আমার নোটটা সর্বশেষ আপডেটেড লটাকে ফলো করে করা হয়েছে। ভালো ভালো অনেকগুলো রাইটারের বইয়ের থেকে তথ্য নিয়ে কম্পাইলেশন করে তারপর আমার নোটটা নেওয়া হয়েছে। পড়লেই বুঝতে পারবেন যে এটার মধ্যে
কি জন্য আপনার একজন স্টুডেন্ট ফ্রেন্ডলি হিসাবে করা হয়েছে। আর একটা জিনিস বলি, আমাদের বইগুলা স্টুডেন্ট ফ্রেন্ডলি করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এই দীর্ঘ বছরের অভিজ্ঞতার আলোকে, আমাদের এখানে অনেক স্টুডেন্ট পড়ে পাশ করেছেন যারা ইতিমধ্যে লয়ারও হয়ে গিয়েছেন, অ্যাডভোকেটও হয়ে গিয়েছেন। তো তাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা একটা জিনিস দেখেছি যে আইনটাকে যখন আমি স্টুডেন্ট ফ্রেন্ডলি ভাষায়, আইনের কঠিন শব্দ না দিয়ে সহজবোধ্য ভাষায়, প্রমোদ চৌধুরী যে কথাটা বলতেন যে সহজ এবং প্রাঞ্জল হতে হবে, তো সেই ভাষায় কিন্তু আমাদের হ্যান্ড নোটগুলো সেভাবে করে লেখা। তো আপনি যদি হ্যান্ড নোটগুলো কালেক্ট করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কি গেইন করতে যাচ্ছেন। আর যেহেতু পরীক্ষা নিকটে আছে, ওই পরীক্ষার আগের রাতে আমাকে ফোন না দিয়ে এই পরীক্ষার 2-1 মাস আগে আপনারা হ্যান্ড নোটটা কালেক্ট করে নেন, দ্যাট উইল বি ইজি ফর ইউ। থার্ড পেপারটায় চলে আসি। আমাদের যে থার্ড পেপারটা, এটা হচ্ছে মুসলিম ল। মুসলিম লটা কি জন্য জানতে হবে ভাই? মুসলিম লটা এই জন্যই জানতে হবে যে যারা আমরা মুসলিম আছি, আমরা কিন্তু অনেকেই আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে কিভাবে সম্পত্তিটা ডিভাইড হবে বা কে কতটুকু শেয়ার পাচ্ছে, এই জিনিসটা জানা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। এই সাবজেক্টটা পড়ার মাধ্যমে কিন্তু আপনি এই জিনিসগুলো খুব ভালো করে আত্মস্থ করতে পারবেন। আচ্ছা, আর আরেকটা জিনিস বলি, আমার হ্যান্ড নোটটা আরেকটা পড়ার বিশেষ কারণ হচ্ছে যে আমাদের যে হ্যান্ড নোটগুলা বিগত বছরের প্রশ্নের আলোকে করা হয়। আপনাদের মধ্যে কিন্তু একটা ধারণা আছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন পড়তে হলে জোড় সালের জোড় সংখ্যা, বিজোড় সালের বিজোড় সংখ্যা, বাট সবসময় কিন্তু জোড় আর বিজোড় কমন পড়ে না। বাট কমন পড়ানোর জন্য যেই প্রশ্নগুলা না পড়লেই না, বা যেই প্রশ্নগুলা টিচাররা সবসময় পিক করছেন কোশ্চেন মেক করার জন্য, সেই কোশ্চেনগুলোর আলোকেই কিন্তু আমার প্রশ্নটা করা। দ্যাট ইজ ওয়াই আমরা শতভাগ কমনের নিশ্চয়তা দিচ্ছি। আর কেনই দিব না বলুন? আপনি বলতে পারেন এটা তো অবাস্তব কথাবার্তা, কিভাবে শতভাগ কমনের নিশ্চয়তা দিবেন? আমি যখন আপনাকে ফুল সিলেবাসের সামগ্রিক সকল প্রশ্ন পড়িয়ে ফেলবো, তখন তো অবশ্যই আপনার কাছে কমন আসবে। আর আমাদের ইতিপূর্বে স্টুডেন্ট অভিজ্ঞতা থেকেও এটাই বলে, আমাদের যত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন সবাই কিন্তু সর্বাধিক কমন পেয়ে, একটা ভালো মার্কস পেয়ে পরবর্তীতে মিষ্টি সহ আমাদের একাডেমিতে এসেছেন। তো আমিও এটাও চাই, যিনি দেখছেন এই মুহূর্তে পর্দায় স্ক্রিনে আমাকে, আপনিও যেন পরীক্ষায় ভালো করে তারপরে আমাদের একাডেমিতে চলে আসেন। ইনফ্যাক্ট আগে আসলেও কোনো সমস্যা নেই। তো ফোর্থ পেপারটার কথা বলি। ফোর্থ পেপারটা হচ্ছে ইকুইটি, ট্রাস্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং হিন্দু আইন নিয়ে বলা। 4টা বিষয় নিয়ে কিন্তু ফোর্থ পেপারটা কনসিস্ট হয়। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো এই হ্যান্ড নোটটাও কিন্তু আপনি চাইলে কালেক্ট করতে পারেন। আর এখানে বিশেষ করে সুনির্দিষ্ট প্রতিকার আইন যেটা, এই আইনটা কিন্তু বার কাউন্সিলের সিলেবাসেরও অন্তর্ভুক্ত। দ্যাট ইজ ওয়াই এই সাবজেক্টটাও কিন্তু আপনাদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রতিটা সাবজেক্টই ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্সটা জায়গায় জায়গায় ভ্যারি করে। এখন আসেন পঞ্চম পত্র, যে জিনিসটা আজকে একটু আপনাদেরকে আমি ফোকাস করেও দেখাবো। এটার জন্য কিছু আলাদা আলাদা টপিকও আমি লিখে রেখেছি, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য, রাইট, ঠিক শুনছেন, 19-20 সেশনের জন্য যেই কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। সো এরকম 4টা টপিক আমরা আজকে একটু আলাদা করে দিয়েছি। এই সাবজেক্টগুলো দেখানো শেষেই আমি সেগুলোর আলোচনায় চলে যাব। সো আমাদের যে ফিফথ পেপারটা, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ল, বাংলায় যেটাকে বলা হয় সাংবিধানিক আইন। ভাই সাংবিধানিক আইন পড়বো ঠিক আছে, আর একটা দেশের আইন পড়াবো তা তো হয় না। আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটির লয়ের সিলেবাসে 3টা দেশের সংবিধান পড়ানো হয়। যেহেতু আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সো বাংলাদেশের সংবিধানটা আগে পড়তে হবে। আফটার দ্যাট ইউকে অ্যান্ড ইউএসএ, বাংলা যেটাকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র বলা হয়। এই 3টা আপনার দেশের সংবিধান হচ্ছে আপনি এই আইনটার মাধ্যমে জানতে পারবেন। সাংবিধানিক আইন কিন্তু আমার মতে খুবই মজার একটা আইন, এবং যদি আপনি বুঝতে পারেন, যেহেতু এটা দেশের সর্বোচ্চ আইন, আপনি যদি এই আইনটা বুঝতে পারেন, আপনি বাকি সকল আইন বুঝতে পারবেন। তো ফিফথ পেপারটাও আমরা আজকে একটু ফোকাস করবো, এটা তাহলে আমি একটু আমার কাছেই রেখে দিচ্ছি। ষষ্ঠ পত্র যেটা, ষষ্ঠ পত্রটা হচ্ছে শ্রম আইন। আপনারা অনেকেই আছেন ইন্ডাস্ট্রির সাথে, বিভিন্ন কাজের সাথে অ্যাফিলিয়েটেড, ইন্ডাস্ট্রি বা কোম্পানির যে লেবাররা থাকে তাদের সাথে অ্যাফিলিয়েটেড। এই লেবারদের রাইটস আর নর্মাল মানুষের রাইটস কিন্তু এক না। লেবারদের রাইটসগুলো এনশিওর করার জন্য, শ্রমিকদের রাইটসগুলো এনশিওর করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু 2006 সালে শ্রম আইন প্রণয়ন করেছিল, যেটা সর্বশেষ 2013 সালে সংশোধন হয়েছিল। আরও বিস্তারিত জানতে হলে আমার এই ষষ্ঠ পত্রটা একটু আপনাকে দেখতে হবে। ষষ্ঠ পত্রতে খুব সুন্দর করে আপডেটেড যে লটা আছে, 2013 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছিল এবং বেশ কিছু পরিপত্রও এসেছিল শ্রম আইন বিষয়ক। এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। বাজারে অন্য নোটগুলো কি জন্য আমরা পড়তে ছাত্রছাত্রীদের অনাগ্রহ বলি বা কি জন্য ডিসকারেজ করি, অন্যান্য নোটগুলোতে হয় কি, আমি কারো নাম উল্লেখ করে বলছি না, কেউ অন্যভাবে নেবেন না, অফেন্সিভ কোনো কিছু বলছি না। কেন বলছি? আইন হচ্ছে একটা পরিবর্তনশীল বিষয়। একজন ভালো আইনজীবী, একজন ভালো আইনের ছাত্র সবসময় আইনের আপডেটগুলোকে কিন্তু সাথে রাখে। আর আমার একাডেমি হচ্ছে সেই একাডেমি যে কিনা ছাত্রছাত্রীদেরকে আইনের সেই আপডেট করা জিনিসগুলাই দেয়। আর আপডেট করা জিনিসগুলোর জন্যই কিন্তু বোনাফাইড ল একাডেমির হ্যান্ড নোটগুলো নিতে হবে।
আর হ্যাঁ, তো শ্রমিক হিসেবে যখন শ্রমিকের রাইটটা দিয়ে দিচ্ছেন, তাহলে একটু বলে দেই, আপনিও কিন্তু একজন কোনো না কোনো প্রতিষ্ঠানে, হয়তো কোনো কর্পোরেট প্রতিষ্ঠানে এমপ্লয়ি, অথবা আপনি কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের বস, অথবা আপনি কোনো সরকারি চাকরিজীবী, অথবা আমার মতো হয়তো ছোটোখাটো একজন উকিল। যেই হন না কেন, আপনি যখন টাকা কামাই করছেন, আপনাকে কিন্তু আপনার কামাইয়ের 15% ভ্যাট সরকারকে দিয়ে দিতে হবে। ভ্যাট শব্দের অর্থ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। সো ট্যাক্সের এরকম বেশ কিছু অর্গানাইজেশন আছে। এই জিনিসটা বুঝতে হলে কিন্তু আমার 7th পেপারটা একটু পড়তে হবে, যেটাকে কর আইন বলা হয়, ট্যাক্সেশন ল যেটাকে বলা হয়, কর ও রাজস্ব আইন। তো এই কর ও রাজস্ব আইনেও কিছু ম্যাথমেটিক্সের বিষয় আছে। ও আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, মুসলিম আইন বলেছিলাম না 3rd পেপারে, সেখানে কিন্তু একটা কম্পালসারি ম্যাথ থাকে। এই ম্যাথটা বোঝার জন্য একটু কষ্ট করে আমার হ্যান্ড নোটটা দেখতে হবে, সেখানে শেয়ারারদের তালিকাটা দেওয়া আছে খুব সুন্দর করে। ওইটা যখন আপনি বুঝবেন তখনই দেখতে পারবেন। আর সার্বিক সহায়তার জন্য আমার একাডেমি তো আছেই। কোনো কারণে যদি কোনো ম্যাথ বুঝতে না পারেন, সোজা ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম গেটে চলে আসবেন, যেখানে আমার একাডেমিটা আছে। এসে যে কোনো ম্যাথ রিলেটেড প্রবলেম, যে কোনো ল রিলেটেড প্রবলেম যেটা আপনি আমার হ্যান্ড নোট পড়ে বুঝতে পারেননি, আমাকে এসে জিজ্ঞেস করবেন, বা আমাদের যে অ্যাসোসিয়েট টিচাররা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। ইনশাআল্লাহ আপনাকে একটা ভালো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি 7টা সাবজেক্টের বিষয় বলে দিলাম। এই 7টা সাবজেক্ট যদি আপনাদের কারো প্রয়োজন হয়, অবশ্যই পরীক্ষার আগে সংগ্রহ করে নেবেন। ওই পরীক্ষার হলে কষ্ট করে এসে সংগ্রহ করবেন, বা একদিন আগে আমার একাডেমি এসে সংগ্রহ করবেন, আমি এটাকে ডিসকারেজ করি। ঠিক আছে, সংগ্রহ করেন, দ্যাট ইজ ওকে, বাট আপনি তো এক রাতে পড়ে পাস করতে পারবেন না। যদি আইনজীবী হতে চান, একজন ভালো বিচারক হতে চান, এখন থেকেই কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এখন একটু আসি যে যারা হ্যান্ড নোটটা কালেক্ট করবেন তাদের জন্য আমাদের একাডেমির নাম হচ্ছে বোনাফাইড ল একাডেমি। আমাদের একাডেমিটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম ভিউ সুপার মার্কেটে, ফার্ম গেটে। এবং এই প্রাণকেন্দ্রে আসার পরে আপনার যেটা করতে হবে, এখানে 4 তলায় 460 নম্বর রুমে আসলেই আমাদের একাডেমিটা পেয়ে যাবেন। আর যারা হচ্ছে ঢাকার বাইরে অবস্থান করছেন, বা ঢাকা থেকে একটু দূরে অবস্থান করছেন, যাদের পক্ষে এই করোনাকালীন সময় হয়তো আমার একাডেমি আসা সম্ভব না, তারা চাইলে যে বোর্ডে দেওয়া 2টা নাম্বার 01735563789, অথবা আরেকটা টেলিটক নাম্বারও দেওয়া আছে 01535888219। এই 2টা নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলেই একটা ছোট্ট চার্জ প্রদান করে, কুরিয়ার সার্ভিস চার্জ সহ প্রদান করে, আপনাদের যে যে ঠিকানায় আপনারা অবস্থান করছেন সেখানে কি করবেন, হ্যান্ড নোটটা সংগ্রহ করে নেবেন। সো হ্যান্ড নোটটা সংগ্রহ না করলে কিন্তু আপনাদেরই লস, বিকজ ওই যে পরীক্ষার আগে বসে এতগুলো আইন পড়বেন, এতগুলো বই পড়বেন, কোন রাইটারের বই পড়বো, কোন রাইটারের বই না পড়বো, ঠিক আছে, এত জায়গায় না যে জাস্ট আমার এই একটা হ্যান্ড নোট ফলো করেন, ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে। তো যেহেতু আজকে আপনাদের এই 7টা সাবজেক্টের বিষয় বললাম, আরেকটা বলি যে শুধু হ্যান্ড নোট নিলেই যে আপনি পরীক্ষায় ভালো করে ফেলবেন, সব ছাত্রর মেধা তো আর একরকম না। আমরা বুঝি যে সব ছাত্র, আপনারা যারা LLB 2 ইয়ার্স করছেন, আপনারা আসলে আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়েই বা বিচারক হওয়ার স্বপ্ন নিয়েই কিন্তু এখানে এসেছেন। কিন্তু এই LLB করার আগে তো অন্য কোথাও ডিগ্রি পড়ে এসেছেন বা 4 বছরের অনার্স করে এসেছেন, তাই না? এটাই তো আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট। এখন কথা হচ্ছে যে কলেজে তো সবসময় আপনাদের পক্ষে ক্লাস করা সম্ভব হয় না, আর এই পরীক্ষার জন্য আছেই মাত্র 2 মাস, বা সর্বসাকুল্যে 3 মাস আছে। এত স্বল্প সময় কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন? এই যে আমার 7টা হ্যান্ড নোটে ধরেই নিলাম যে 700 পাতা আছে। 700 পাতা কি চাইলেই মুখস্থ করে ফেলা সম্ভব? না, এটা একটা অসম্ভব ব্যাপার। তাহলে এই অসম্ভবকে সম্ভব করতে হলে অনন্ত জলিলের কাছে যাওয়া যাবে না, যেতে হবে আমার বোনাফাইড ল একাডেমিতে। এখান থেকে আমরা একটা শর্ট সাজেশন প্রোভাইড করছি। এই শর্ট সাজেশনটা ফলো করে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এক্স্যাক্টলি এটার উত্তরগুলো কিন্তু আমাদের এই বোনাফাইড ল একাডেমির হ্যান্ড নোটগুলোতেই পেয়ে যাবেন। তো এই হ্যান্ড নোটগুলোতে হচ্ছে জাস্ট এই প্রশ্নগুলো ফলো করবেন। এরপরেও আসি, হ্যান্ড নোটও ফলো করলেন, সাজেশনও ফলো করলেন, আফটার দ্যাট আপনি বুঝতে পারছেন না, আপনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আইন। খুব স্বাভাবিক, আমিও আপনার মতো আইনের ছাত্র ছিলাম, আমিও বুঝতে পারতাম না, আমিও তখন কারো না কারো থেকে অ্যাসিস্ট্যান্স নিতাম। সো আপনাকেও অ্যাসিস্ট করার জন্য কিন্তু আমার বোনাফাইড ল একাডেমি আগামী 11ই নভেম্বর থেকে একটা শর্ট কোর্সের আয়োজন করেছে। আর এই শর্ট কোর্সটা আমরা ভার্চুয়ালি নিব বাই ওয়ে অফ জুম মিটিং। আপনাদের সবার ফোনে, আপনারা সবাই জুমের সাথে পরিচিত, ভার্চুয়াল জগতে যারা প্রবেশ করে গিয়েছেন সবাই জুমের সাথে পরিচিত। আর আমরা কিন্তু জুমে ওই 40 মিনিটের ক্লাস নেই না, আমাদের আনলিমিটেড ফ্যাসিলিটি আছে, এবং আমরা অসংখ্য স্টুডেন্টকে একসাথে নিয়ে, ভিন্ন ভিন্ন জেলার থেকে একসাথে নিয়ে আমরা ক্লাস করাই, এবং ক্লাস শেষে আপনাদেরকে রেকর্ডিংগুলোও প্রোভাইড করা হয়। সো আপনারা যদি কেউ মনে করেন হ্যান্ড নোট নেওয়ার পরে আপনাদের ফার্দার অ্যাসিস্ট্যান্স প্রয়োজন, আপনারা চাইলে এই শর্ট কোর্সে ভর্তি হতে পারেন। ওই ভর্তি হওয়ার জন্য ওই নাম্বারগুলো দেওয়া আছে, সেগুলোতে যোগাযোগ করলেই হবে।
ওকে, অথবা আমাদের পেজেও চাইলে কেউ মেসেজ দিয়ে, আমরা যে পেজ থেকে লাইভ হচ্ছে সেই পেজেও মেসেজ দিয়ে কিন্তু চাইলে আপনারা ভর্তি নিশ্চিত করতে পারেন। সেটার জন্য চার্জ প্রযোজ্য। আর কত টাকা ফি, কিভাবে ভর্তি হবেন, ডিসকাউন্ট পাবেন কি পাবেন না, সব কিছু আমার পোস্টে বিস্তারিত লেখা আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। আচ্ছা, তো এতক্ষণ তো কোচিংয়ের প্রচারণা করলাম, এখন একটু আপনাদেরকে ম্যাটেরিয়ালসগুলোও দিয়ে দিই। যেহেতু পরীক্ষা দিবেন, বলবেন যে ভদ্রলোক আসলেন কিন্তু পরীক্ষার বিষয়ে তো সাজেশনই দিলেন না। সাজেশন অলরেডি আপনাদের 19-20-এর জন্য তৈরি হয়ে গিয়েছে। যারা এতদিন ধরে মেসেজ দিচ্ছেন যে সাজেশন দেন সাজেশন দেন, ইনফ্যাক্ট আমাদের গ্রুপে এবং আমাদের বোনাফাইড ল একাডেমির যে ভেরিফাইড পেজ আছে সেখানেও কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এরপরেও যদি কেউ ফেসবুক না বুঝেন বা এইভাবে ভার্চুয়ালি পড়তে না চান, ফিজিক্যালি এসে এই সাজেশনটা প্লাস হ্যান্ড নোটটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন। সাজেশনটা আমরা হ্যান্ড নোটের সাথে ফ্রি অফ কস্ট প্রদান করে থাকি। আবারও বলছি, সাজেশনটা আপনারা হ্যান্ড নোটের সাথে ফ্রি অফ কস্ট পাবেন, বাট হ্যান্ড নোটের জন্য চার্জ প্রযোজ্য। আচ্ছা, আজকে আপনাদের খুব বেশি সময় ক্লাস নিব না, খুব অল্প কিছু বিষয় আপনাদের সাথে একটু আলাপ করব, এবং যে বিষয়টা আলাপ করব এটা আপনাদের কাছে খুব সহজ মনে হবে, সহজসাধ্যভাবে, এবং যেটা আপনারা পরীক্ষার হলে অ্যাটলিস্ট এই সাবজেক্টটা লিখে যেন আপনারা মোটামুটি একটা ভালো মার্কস পেয়ে আসেন, দ্যাট ইজ 45+ যেন থাকে, সেভাবে কিছু টপিক আপনাদের কাছে ধরিয়ে দিব। তো আমরা আজকে যে সাবজেক্টটা পড়তে যাচ্ছি সেই সাবজেক্টটার নাম ইতিমধ্যে আপনারা বোর্ডে হয়তো দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় সাংবিধানিক আইন, ইংলিশে এটাকে বলা হয় কনস্টিটিউশনাল ল। যে কোনো একটা দেশের সর্বোচ্চ আইনই কিন্তু হচ্ছে সেই দেশের সংবিধান। তাহলে সাংবিধানিক আইন যেহেতু পড়াচ্ছি, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ভাই আমাদের দেশের সর্বোচ্চ আইনের নাম কি? আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, 1972। কি জন্য 1972? ওই যে প্রথম প্রণয়ন হয়েছিল সেই জন্য। তবে আপনাদের জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি, এই পর্যন্ত কিন্তু বাংলাদেশের সংবিধান 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। ঠিক আছে, আমাদের সংবিধানটা খুব বেশি বড় না, আমাদের সংবিধানটা খুব বেশি ছোটও না, বাট আমরা তো একটা স্বাধীন দেশ। একটা স্বাধীন দেশ পরিচালনা করতে গেলে তো একটা সুপ্রিম ল লাগে। এই সুপ্রিম লটাই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই সংবিধানটা কিন্তু আপনাদের যে পঞ্চম পত্র আছে, পঞ্চম পত্রের ক বিভাগটা, তাহলে এই ক বিভাগ থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আপনাদেরকে মার্ক করে দিচ্ছি, যেটা আপনারা অলরেডি বোর্ডে দেখতেই পাচ্ছেন। বোর্ডে আমরা 5টা প্রশ্ন সিলেক্ট করেছি, যেই 5টা প্রশ্ন থেকে মোটামুটি বিজোড় সংখ্যা বলেন আর জোড় সংখ্যা বলেন, কমন ইয়ার্সগুলোতে এই প্রশ্নগুলো এসেছিল। দ্যাট ইজ ওয়াই আপনারা যারা 19-20-এ পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাদের জন্য এই 5টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। আমি 5টা টপিক একটু বোর্ড থেকে রিড আউট করে দিচ্ছি। প্রথম যে টপিকটা, আইন ও অধ্যাদেশের মধ্যে পার্থক্য বলতে কি বুঝো? What are the differences in between act and ordinance? যারা ইংলিশে পরীক্ষা দিবেন তাদের জন্য একটু ইংরেজিতেও ট্রান্সলেট করে দিলাম। আচ্ছা, তো এই পার্থক্যটা আমাদের যে বোনাফাইড ল একাডেমির হ্যান্ড নোট আছে, এটা 14 এবং 15 নাম্বার পৃষ্ঠাতে পাবেন। সেখানে তো পড়লেই পাবেন, তারপরেও জাস্ট একটু আপনাদের বোঝার জন্য বলে দিই, এই যে আইন বা অধ্যাদেশ, দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি? অনেক শিক্ষকের মতেই দুইটা জিনিস হচ্ছে একই জিনিস, দুইটাই তো আইন। আইনও হচ্ছে সরকারের মাধ্যমে হচ্ছে, অধ্যাদেশও সরকারের মাধ্যমে হচ্ছে। এই কথাটা একজন লেম্যানের কথা, কিন্তু আপনি যখন একজন আইনের ছাত্র, আমাদের কিন্তু আইন অনুযায়ী কথা বলতে হবে। লেম্যানের মতো কিন্তু কথা বললে চলবে না। আইন হচ্ছে সেই জিনিস যেই জিনিসটা সংসদ কর্তৃক প্রণীত হচ্ছে, আর অধ্যাদেশ হচ্ছে সেই জিনিস যেই জিনিসটা কিনা সংসদের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি কর্তৃক বানানো হচ্ছে। অনেক কঠিন কঠিন শব্দ বলে ফেললাম না, সহজে মনে রাখুন। সংসদ যেটা পাস করে দিবে সেটাই হচ্ছে আইন, আর সংসদের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি যেটা ফর্মুলেট করে দিবে, রাষ্ট্রপতি যেটা রাষ্ট্রের প্রয়োজনে বানিয়ে দিবে, সেটাই হচ্ছে অধ্যাদেশ। এখন তাহলে বুঝবো কখন সংসদ আছে, বুঝবো কখন রাষ্ট্রপতির আইন বানানোর প্রয়োজন আছে। একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। করোনাকালীন সময়, করোনার বন্ধ হয়ে গেল না 2020 সালের 25শে মার্চ? আমাদের সব কিছু বন্ধ হয়ে গেল, কোচিং সেন্টার বন্ধ হয়ে গেল, কোর্ট কাছারি বন্ধ হয়ে গেল, আমরা অসহায় হয়ে গেলাম। কোথায় যাব? স্কুল কলেজ সব বন্ধ। সেই সময় বিচারক কিন্তু, অন্যায় কিন্তু থেমে নাই, বিচার কিন্তু থেমে নেই, কিন্তু তখন কিন্তু পার্লামেন্ট সেশনে নেই। এমত অবস্থায় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করলেন, ভার্চুয়াল কোর্ট অধ্যাদেশ 2020। কি জন্য? এই বিচার প্রার্থীরা যেন হয়রানি না হয়, সেজন্য তিনি একটা অধ্যাদেশ জারি করে দিলেন। তাহলে দেখেন, অধ্যাদেশও কিন্তু এক ধরনের একটা আইন, কিন্তু এটা সংসদ কর্তৃক প্রণীত নয়। সংসদ যখন সেশনে থাকবে না, তখন মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশে যিনি মহামান্য রাষ্ট্রপতি আছেন, উনি সংবিধানের অনুচ্ছেদ নং 93-এর ক্ষমতা বলে যে কোনো একটা জরুরি প্রয়োজনে অধ্যাদেশ জারি করতে পারবেন। এরকম বেশ কিছু অধ্যাদেশ কিন্তু বিভিন্ন সময়ের প্রয়োজনে জারি করা হয়েছে। তবে একটা কথা বলে রাখি, জরুরি অবস্থার প্রেক্ষিতে কিন্তু অধ্যাদেশগুলো সাধারণত জারি করা হয়ে থাকে।
এবং অধ্যাদেশগুলো কতদিন পর্যন্ত টিকে থাকতে পারবে, এখানেও একটা সময়সীমার ব্যাপার আছে। অধ্যাদেশটা কি পরবর্তীতে আইনে পরিণত হয়ে যাবে বা এটা কি কার্যকারিতা হারিয়ে ফেলবে কিনা, এই বিষয়ে সুপ্রিম পাওয়ার হোল্ড করে হচ্ছে বাংলাদেশের সংসদ। তাহলে আবারও ঘুরে আসি, সংসদ কি বানাতে পারে? সংসদ বানাতে পারে হচ্ছে আইন। আর রাষ্ট্রপতি কি বানাতে পারে? রাষ্ট্রপতি বানাতে পারে হচ্ছে অধ্যাদেশ। কিন্তু কখনোই কিন্তু এটা বলা যাবে না যে অধ্যাদেশ কোনো আইন না। অধ্যাদেশও একটা আইন, বাট নেচারটা হচ্ছে ভিন্ন। এইটা প্রণয়ন করতে পারেন হচ্ছে রাষ্ট্রপতি ইন অ্যাবসেন্স অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে? সো বাংলাদেশের পার্লামেন্ট যখন সেশনে থাকবে না এবং বাংলাদেশে যখন কোনো জরুরি অবস্থার প্রেক্ষিতে কোনো একটা আইন প্রণয়নের প্রয়োজন হয়ে পড়বে, তখন বাংলাদেশের যিনি সর্বোচ্চ ব্যক্তি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী যিনি 1 নম্বরে অবস্থান করছেন, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, উনি একটা অর্ডিন্যান্স বা একটা অধ্যাদেশ প্রণয়ন করতে পারবেন। তো আশা করছি দুইটা পার্থক্য অ্যাটলিস্ট আপনারা পেয়ে গিয়েছেন, যে আইন প্রণয়ন করার ক্ষমতা হচ্ছে সংসদের আর অধ্যাদেশ প্রণয়ন করতে পারে হচ্ছে রাষ্ট্রপতি। আইন হচ্ছে একটা স্থায়ী বিষয়। যে কোনো একটা আইনের নাম আপনাদেরকে বলি, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003, কপিরাইট আইন 2000 সংশোধিত 2005। এই যে এই আইনগুলো যে প্রণয়ন হয়ে গিয়েছে, মনে করেন দিজ আর পার্মানেন্ট। এখন থেকে এই বিষয়ে যত মামলা মোকদ্দমা হবে বা যত বিচার সালিশ হবে, সব এই সব আইনের অধীনেই হবে। বাট রাষ্ট্রপতি যখন একটা অধ্যাদেশ দিচ্ছে, ধরেই নেবেন দিস ইজ ফর এ সার্টেইন টাইম, ফর এ ফিক্সড পিরিয়ড। বাট যেই লগুলা সংসদ দিয়ে দিচ্ছে, দিজ আর নট ফর এ ফিক্সড পিরিয়ড। এগুলা কিন্তু যতদিন পর্যন্ত চলমান আছে, যতদিন পর্যন্ত খুব বেশি ম্যাসিভ চেঞ্জ না আসছে, এই আইনগুলাই কিন্তু বর্তমান থাকবে। যেমন আমাদের দেশে শিশু আইন ছিল 1974 সালে, বাট আমরা এখন কোথায় অবস্থান করছি? 2021 সালে দাঁড়িয়ে আছি। এই 1974 সালের আইন কি 2021 সালে এসে আমরা কার্যকরী করতে পারবো? দ্যাট ইজ ওয়াই দেখা যেত কি, যে ওই 1974 সালে শিশু আইনদের বিচার করতে গেলে অনেক শিশুকেই বড় বড় অপরাধ করে আসলো, তাদের বিচারে সম্মুখীন করা যেত না, বা তাদেরকে ওই কারাগারের যে শিশু কারাগারের যে প্রিভিলেজগুলো আছে সেগুলো দেওয়া যেত না। সেজন্য বাংলাদেশ সরকার কি করলো, 2013 সালে একটা শিশু আইন বানিয়ে ফেললো, যেটা সংসদের মাধ্যমে। তাহলে দেখতেই পাচ্ছেন যে আইনগুলো বানানো হচ্ছে, এগুলো কিন্তু একটা স্থায়িত্ব পাচ্ছে। আর অর্ডিন্যান্স যেগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু স্থায়ী হচ্ছে না, ফর এ ফিক্সড পিরিয়ড হচ্ছে, যেটা পরবর্তীতে কি করতে পারে, সংসদ চাইলে সেটাকে কনফার্মও করতে পারে, অথবা সংসদ চাইলে এটার কার্যকারিতা বাতিলও করে দিতে পারে। এটার একটা ফিক্সড টাইম পিরিয়ড আছে, সেটা জানার জন্য আমার হ্যান্ড নোটটা একটু দেখতে হবে। সবই যদি ভিডিওতে বলে দেই তাহলে তো ভিডিও থেকেই শিখবেন, কিছু আমার হ্যান্ড নোট থেকে শিখতে হবে না। আচ্ছা, তো মোটামুটি এক নাম্বার যে পার্থক্যটা আছে আইন এবং অধ্যাদেশ, আশা করি এটা আপনারা যদি পরীক্ষায় আসে কিছুটা হলে লিখতে পারবেন, যদি অ্যাটলিস্ট আমার ভিডিওটাও মনে থাকে। আচ্ছা, 2 নম্বরে আসি, সুপ্রিম কোর্টের গঠন প্রণালী এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ। এই প্রশ্নটা খুবই মজার একটা প্রশ্ন, এটা আপনাদেরকে এলাবোরেট ফর্মে একটু বলি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি, তাই না? বেশ হাই লেভেলের বিষয়, তাই না? খুব উচ্চমানের লোক যারা। আপনাদের জানার জ্ঞাতার্থে বলে রাখি, অ্যাকর্ডিং টু দ্য ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, বাংলাদেশের যে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা আছে, দ্যাট মিনস সুপ্রিম কোর্টের কিন্তু 2টা অঙ্গ, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই যে এর সাথে কিন্তু গঠনটাও একটু আপনাদেরকে বলে দিলাম। সো এই যে সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট, কিভাবে সুপ্রিম কোর্ট গঠিত হবে, এটা আমার কথা না ভাই, এটা বাংলাদেশের সংবিধানের কথা। সংবিধানের 94 নম্বর অনুচ্ছেদটা একটু আপনাদেরকে দেখে নিতে হবে, সেখানে এই গঠনের বিষয়টা বলা আছে। সো সুপ্রিম কোর্ট কিন্তু সম্পূর্ণ একটা কোর্ট, যেটার হচ্ছে 2টা বিভাগ আছে। এটার যে উচ্চতর যে বিভাগটা সেটাকে আপিল বিভাগ বলা হয়, ইংলিশে অ্যাপেলেট ডিভিশন, এবং তাহার নিচে যেটা আছে সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন বা হাইকোর্ট বিভাগ। আর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই সুপ্রিম কোর্ট পড়াচ্ছেন, তাহলে এই যে ম্যাজিস্ট্রেট বিচার করে, দায়রা আদালত বিচার করে, এগুলা কি? এগুলাকে বলা হয় সাবঅর্ডিনেট কোর্ট, অধস্তন আদালত। বাংলাদেশে যত সাবঅর্ডিনেট কোর্ট আছে, এই যে ম্যাজিস্ট্রেট কোর্ট বা সেশন কোর্ট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই সব কিছু হচ্ছে কার আন্ডারে জানেন? সব কিছু হচ্ছে হাইকোর্ট বিভাগের আন্ডারে। হাইকোর্ট বিভাগের নিচে অবস্থান করে তারা। আর হাইকোর্ট বিভাগের উপরে যিনি আছেন তিনি হচ্ছেন আপিল বিভাগ। এই 2টা বিভাগ মিলেই কিন্তু সুপ্রিম কোর্ট গঠন হয়। তাহলে এটা কিন্তু ভুল করা যাবে না। ওই যে কেউ এসে আপনাকে বলবে হাইকোর্ট চিনেন, জজ কোর্টের রাস্তা দেখালে কিন্তু হবে না, হাইকোর্ট দেখানো যাবে না কিন্তু। ওকে, সো 2টা গঠন কিন্তু আমরা পড়ে ফেললাম। হ্যাঁ, আর এই গঠনটার বিষয়ে আপনারা অনুচ্ছেদ নাম্বার 94 পাবে। এখন আসি বিচারপতির কথা। ওই যে একটু আগে বলছিলাম বিচারপতিদের অবস্থান কোথায়, এটা একটা জেনারেল নলেজ হিসেবে আপনাদেরকে বলি। বাংলাদেশের সুপ্রিম কোর্টে বিচারকদের যিনি প্রধান, তাকে প্রধান বিচারপতি বলা হয়, দ্য চিফ জাস্টিস অফ বাংলাদেশ। এই বাংলাদেশের যিনি প্রধান বিচারপতি, অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট জাজমেন্ট অনুযায়ী উনি বাংলাদেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে 3 নং অবস্থানে আছেন।
এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এবং হাইকোর্ট বিভাগের যারা বিচারপতি আছেন তাদের অবস্থানটা হচ্ছে 6 এবং 7 নম্বরে। এন্ড আপনারা বলতেই পারেন বারবার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের কথা বলছেন, এটা আবার কি? রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠানে অতিথিদের যে তালিকাটা থাকে সেই তালিকাতে কে আগে বসবে কে পরে বসবে সেই লিস্টটাকেই বলা হয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স। আপনারা চাইলে গুগলে সার্চ দিয়েও এটা দেখতে পারেন, খুব মজার জিনিস, দেখলে বুঝতে পারবেন কোন অফিসার কার উপরে অবস্থান করছেন। ওকে, সো বিচারপতিরা কিন্তু এই 6-7 নম্বরে আছে, আর আমাদের যিনি প্রধান বিচারপতি আছেন উনি কিন্তু লেটেস্ট জাজমেন্ট অনুযায়ী 3 নং অবস্থানে আছেন। 1 নম্বরে আছেন রাষ্ট্রপতি, 2 নম্বরে কে আছে আশা করি আপনারা সবাই বলতে পারবেন, যদি নাও বলতে পারেন আপনাদের জানার জ্ঞাতার্থে বলে রাখি 2 নম্বরে অবস্থান করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ওকে, আচ্ছা, 3 নাম্বার যৌথভাবে চিফ জাস্টিস এবং স্পিকার অবস্থান করছেন। আচ্ছা, এত কিছু কি জন্য বলা? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবস্থানটা কোথায় এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলা। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া কিন্তু খুব সম্মানের একটা বিষয়। এখন আপনাদের কাছে মনে হতেই পারে ভাই 2 ইয়ার্স এলএলবি পড়ছি, আমরা কি কখনো সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন? হতে পারবেন ভাই, সেটার জন্য কিছু যোগ্যতা লাগবে। সেই যোগ্যতাগুলাই এখন আপনাদেরকে বলবো। এই যোগ্যতা জানাটাও কিন্তু ওই যে আমাদের একটা প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারকটা আপনি কিভাবে নিয়োগ দিবেন। সো সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়াটা বলে ফেলি, যেমন আমি একজন অ্যাডভোকেট, আপনারাও তো পরীক্ষা দিয়ে একদিন অ্যাডভোকেট হবেন, তাই না? এলএলবি হওয়ার পরেই তো বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, যদি পাস করেন তারপরে নিজের নামের পাশে অ্যাডভোকেট লাগাবেন। এই অ্যাডভোকেট হওয়ার পরে তারপর আপনারা হাইকোর্ট ডিভিশনে পারমিশনের জন্য পরীক্ষা দিবেন, সুপ্রিম কোর্টের লয়ার হবেন। তো এই যে সুপ্রিম কোর্টের লয়ার হিসেবে যদি আপনি 10 বছর প্র্যাকটিস করেন, দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ বিকামিং আ জাস্টিস ইন বাংলাদেশ। এইটাই সুপ্রিম কোর্টের একজন বিচারক হওয়ার কিন্তু ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট, যেটা কিনা অনুচ্ছেদ 95 বলা আছে। সো সুপ্রিম কোর্টের বিচারক যদি আপনি হতে চান 10 বছর আগে উকালতি করতে হবে। ওকে, 10 বছর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে থাকতে হবে। আফটার দ্যাট আপনি হচ্ছে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাচ্ছে, তারপরে আপনি পরীক্ষা দিলেন বা সরকারি কনসিডারেশনে হোয়াট এভার ইট ইজ, আর্টিকেল 95 অনুযায়ী হয়তো বা আপনি বিচারপতি হবার যোগ্যতা পেয়ে গেলেন। আচ্ছা, এখন ধরেন আপনারা উকিল হওয়ার ইচ্ছা নাই, আপনারা অনেক মেধাবী, আমার থেকেও অনেক বেশি মেধাবী, আমি তো মেধাবী না সেজন্য আমি উকিল হয়েছি, নাহলে তো আমি বিচারকই হতাম। তাহলে ধরেন আপনি অনেক বেশি মেধাবী, আপনি বিচারক হয়ে গেলেন। তো আপনি যদি বিচার বিভাগের সাথে থাকেন এবং 10 বছর সেখানে বিচার বিভাগীয় পদে থাকেন, তারপরেও কিন্তু আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি হবার যোগ্যতা পেয়ে যাবেন। সো এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনারা ফলো করেন তখন কিন্তু আপনারা সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে মনোনীত হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে সুপ্রিম কোর্টের বিচারপতি বা বিচারক হিসেবে কে নিয়োগ দিবে? ভেরি গুড কোয়েশ্চেন, বাট এই কোয়েশ্চেনটার উত্তর হচ্ছে সেটার জন্য আবারও ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে ফিরে যেতে হবে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে আমাদের রাষ্ট্রের জামাই কে? আমাদের রাষ্ট্রপতি কে? এই রাষ্ট্রপতি হচ্ছে বিচারককে নিয়োগ দিবেন, ঠিক আছে? সো এই রাষ্ট্রপতি কিন্তু বিচারক নিয়োগের সর্বক্ষমতা উনি রাখেন, ঠিক আছে? আর আরেকটা মজার জিনিস আপনাদেরকে বলে রাখি, আমাদের রাষ্ট্রপতির 2টা কাজ আছে, যে 2টা কাজ করার সময় কিন্তু উনি প্রধানমন্ত্রীর সাথে কোনো ধরনের কনসালটেশন করেন না। সো নাম্বার 1 কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ জাস্টিস, অ্যান্ড নাম্বার 2 ইজ অ্যাপয়েন্টমেন্ট অফ পিএম, প্রাইম মিনিস্টার। সো এই 2টা কাজ কিন্তু তিনি স্বাধীনভাবে করতে পারেন। কি জন্য এই কথাটা বলা? এখানে আপনারা প্রধান বিচারপতির কথা পড়বেন না, তো প্রধান বিচারপতি কে নিয়োগ দিবে? এই রাষ্ট্রপতি নিয়োগ দিবে। তাহলে রাষ্ট্রপতি বিচারপতিদের মধ্যে যিনি যোগ্য তাদের মধ্যে একজনকে উনি কি করতে পারেন? প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন। বর্তমানে যিনি প্রধান বিচারপতি আছেন আশা করি সবাই তার নাম জানেন, না জেনে থাকলে একটু কষ্ট করে জেনে নেবেন। আচ্ছা, তো সুপ্রিম কোর্টের বিষয়ে মোটামুটি সবকিছু বলে দিলাম, কিন্তু সুপ্রিম কোর্ট হচ্ছে দ্য লাস্ট রেজর্ট ফর টেকিং জাস্টিস, ঠিক আছে? বাংলাদেশের বিচারের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টটার বিষয়ে কিন্তু আপনাদের জানতে হবে। কথায় কথায় শুনেন না আমি তোমাকে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাব, তো হাইকোর্ট পর্যন্ত যাওয়ার আগে নিচে ট্রায়াল কোর্টের প্রসিডিউর কিন্তু শেষ করে আসতে হবে। আর হাইকোর্টের গঠন প্রণালী এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, এই 2টা প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই না, একজন আইনের ছাত্র হিসেবেও কিন্তু আপনাদের এইটা জিনিসটা জানা উচিত। আর মজার একটা বিষয় বলি, এই সাংবিধানিক আইনটা যখন পড়বেন, বাংলাদেশের সংবিধানের এই বিচার বিভাগের অংশটুকু 94 থেকে 116 ক পর্যন্ত এটা খুব ভালো করে পড়বেন, দেখবেন কোনো না কোনো পরীক্ষায় এটা আপনাদের কাজে লাগবে। আপনি যদি জাজশিপ পরীক্ষাও দেন, এই অংশটুকু আপনার জন্য খুবই কাজে লাগবে। ওকে, সো এই অংশটুকু আশা করি সবাইকে আমি মোটামুটি একটু বোঝাতে পেরেছি। আর যদি বুঝতে নাও পেরে থাকেন সেটার জন্য একটু হ্যান্ড নোটটা কষ্ট করে কালেক্ট করে নেবেন। আচ্ছা, এরপরে লাস্ট যে 2টা টপিক আছে, আর বেশিক্ষণ ক্লাস নিব না, আমি জানি কনসেন্ট্রেশন 20 মিনিটের বেশি রাখা সম্ভব না, তারপরও যেহেতু আপনাদের পরীক্ষা সেই জন্য অনেকেই আমাকে মেসেজ দেন, ভাই মেসেজে সবাই রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, সেই জন্য এই শর্ট লাইভগুলো করি যাতে আপনারা এখান থেকে কিছুটা হলেও শিখতে পারেন।
আর মাত্র দুইটা টপিক আছে। সে প্রথমটা হচ্ছে জরুরি অবস্থা। জরুরি অবস্থা কি? যুদ্ধ বিগ্রহ অবস্থায় পড়ে গেলেন বা কোনো একটা এই ধরনের কোভিড সিচুয়েশনে চলে আসলেন, তখন চাইলে কি হতে পারে, রাষ্ট্রপতি আপনাকে কি করতে পারে, আপনার রাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করে দিতে পারে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ আর্টিকেল 141A 141 ক অনুযায়ী। এই অনুচ্ছেদটা পড়লেই বুঝতে পারবেন যে কখন জরুরি অবস্থা জারি করা হয়। তবে এখানে একটু একটা জিনিস খেয়াল রাখতে হবে, জরুরি অবস্থা জারি করার আগে অবশ্যই কার সাথে পরামর্শ করতে হবে? প্রধান বিচারপতির সাথে না, প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে নিতে হবে। ওই যে দুইটা কথা বলেছি, ওই দুইটা কথা ব্যতীত বাকি সকল কাজের ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রপতিকে কিন্তু প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে নিতে হবে। আচ্ছা, তো এই জরুরি অবস্থার ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু আপনাদেরকে বলি। জরুরি অবস্থা তো আপনারা পড়বেনই, অনুচ্ছেদ থেকে আমাদের হ্যান্ড নোটে খুব সুন্দর করে বলা আছে। জরুরি অবস্থার ক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে মৌলিক অধিকারগুলো থাকে সেগুলোর বেশ কিছু জিনিস সাসপেন্ড থাকে, স্থগিত থাকে। যেমন ফ্রিডম অফ স্পিচ, কথা বলার অধিকার। আজকে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সংবিধান আমাকে ফ্রিডম অফ স্পিচ দিয়েছে দেখেই কিন্তু আমি বোনাফাইড ল একাডেমির পেজ থেকে লাইভে এসে কথা বলতে পারছি। আমার যদি কথা বলার স্বাধীনতা না থাকতো আমি কিন্তু এত কথা আপনাদের সামনে বলতে পারতাম না। আজকে কথা বলার স্বাধীনতা আছে দেখেই কিন্তু সেই স্বাধীনতা 1971-এ 16ই ডিসেম্বরে এসেছিল বলেই কিন্তু স্বাধীনতা দিবস 16ই ডিসেম্বরে, আপনারা তো কেউ ভুলটা ধরতে পারলেন না, 26শে মার্চ, রাইট? সো 26শে মার্চ স্বাধীনতা দিবস এবং আমরা বিজয়টা পেয়েছিলাম আলটিমেটলি 16ই ডিসেম্বরে। তাহলে এই যে স্বাধীনতাটা যে পেয়েছি, এই স্বাধীনতাটা থেকেই কিন্তু আমাদের এই সংবিধানটার প্রাপ্তি। আর এই সংবিধানই কিন্তু আমাকে বলে দিচ্ছে যে তোমার কথা বলার অধিকার আছে, তোমার চলাচলের অধিকার আছে, তোমার পেশার স্বাধীনতা আছে। আজকে আমার পেশার স্বাধীনতা আছে বলেই কিন্তু আমি আইনজীবী, আজকে আপনার পড়াশোনার স্বাধীনতা আছে বলেই কিন্তু আপনি ল পড়ছেন, তাই নয় কি? তাহলে এই যে পড়াশোনার অধিকার আর এই যে চলাচলের অধিকার, দুইটা কিন্তু এক জিনিস না। দুইটা কথা এখানে বলে ফেললাম না, একটা কিন্তু আপনার মৌলিক অধিকার, আরেকটা কি, আরেকটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ঠিক আছে? সো এখানে কিন্তু ডিফারেন্সিয়েট করতে শিখতে হবে। আমি দেখেছি গত বছরও যারা আপনারা পরীক্ষার খাতায় দিয়েছেন, অন্যান্য টিচাররা যখন খাতায় দেখছিলেন, মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকার দুটোকে আপনারা এক করে ফেলেছেন। মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকার কিন্তু এক না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই তো এটাকেই তো বলবেন মৌলিক অধিকার? না রে ভাই, এগুলো সবগুলো কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না। ঠিক আছে? কোনটা মৌলিক চাহিদা এবং কোনটা মৌলিক অধিকার এটা কিন্তু আপনাদের অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। বিইং আ ল স্টুডেন্ট, বেঁচে থাকার অধিকার, রাইট টু লাইফ, এটা কিন্তু আপনার সাংবিধানিক মৌলিক অধিকার। কিন্তু পড়াশোনা করার অধিকার, শিক্ষা চিকিৎসার অধিকার, দিস আর নট ইউর ফান্ডামেন্টাল রাইটস, এগুলো কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না। কি জন্য পড়ছে না? কারণ এগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমাদের সংবিধানে সন্নিবেশিত হয়ে আছে। আরেকটা জিনিস বলি, যে সংবিধানে যেগুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সন্নিবেশিত হয়েছে, এগুলো সাবজেক্ট টু হ্যাভিং রিসোর্সেস। সরকারের কাছে যতটুকু রিসোর্স আছে ততটুকু পর্যন্তই সে আপনাকে দিতে পারবে। উহার বাইরে আপনি কিন্তু এগুলাকে আদালতের মাধ্যমে বলবৎ করার জন্য চাইতে পারবেন না। বাট আপনার যদি কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, আবারও বলছি, আপনার যদি কোনো ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হয়, আপনি যদি মনে করেন আজকে রাস্তায় আপনাকে চলাচলের অধিকার দিচ্ছে না, আপনাকে কথা বলার অধিকার দিচ্ছে না, আপনাকে সংবাদপত্রের স্বাধীনতা দিচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটাকে বিচার বিভাগের মাধ্যমে চাইতে পারবেন। যেই উপায়টার মাধ্যমে চাইতে পারবেন সেটাকে বলা হয় রিট, যেটা 102 নং অনুচ্ছেদে বলা আছে এবং এটা কার্যকরী করার বিষয় 44 নং অনুচ্ছেদে বলা আছে। আরো বিস্তারিত জানতে হলে আমাদের হ্যান্ড নোটটা একটু দেখতে হবে। তাহলে এই যে পাঁচটা বিষয় আপনাদেরকে বললাম, ভালো করে একটু ফোকাস করেন। প্রথমটা বলেছি আইন ও অধ্যাদেশ বিষয়ক, দ্বিতীয়টা বলেছি সুপ্রিম কোর্টের গঠন প্রণালী এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ বিষয়ক, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আপনাদেরকে জরুরি অবস্থা, ইমার্জেন্সি সিচুয়েশনটা সম্পর্কে বলেছি। কেউ যদি ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে যান, ডু নট ফরগেট টু কল 999, এটা বাংলাদেশ সরকারের দেওয়া। আচ্ছা, যাই হোক, এই জরুরি অবস্থা আর ওই জরুরি অবস্থা এক বিষয় না। এই জরুরি অবস্থা বুঝতে হলে কিন্তু 141A পড়তে হবে, অর্থাৎ অনুচ্ছেদ 141-এর ক পড়তে হবে, এবং আরো বিস্তারিত ইলাবোরেশন যদি আপনি দেখতে হয় তাহলে আমার হ্যান্ড নোটটা একটু কালেক্ট করে নিতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাদের এই পরীক্ষার জন্য 19-20 সেশনের জন্য যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ। সো এই জিনিসগুলো যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, আশা করছি আপনারা ফার্স্ট ইয়ারে একটা ভালো রেজাল্ট নিয়ে তারপরে সেকেন্ড ইয়ারে প্রমোশন পেয়ে যাবেন। আর সেকেন্ড ইয়ার, যদিও আপনারা অনেকে জানেন যে ফার্স্ট ইয়ারের রেজাল্ট ইজ নট এ ফ্যাক্ট, ইট ইজ এ ফ্যাক্ট।
আপনারা যদি ফার্স্ট ইয়ারে পাস না করেন তাহলে তো সেকেন্ড ইয়ারে প্রমোশন পাবেন না, তাই না? আবার রিটেক নিতে হবে, কি দরকার? এত ঝামেলার দরকারটা কি? একদিকে যেমন পড়াশোনা করলে আইনটা ভালো জানতে পারছেন, একজন লোককে তো অন্তত বলতে পারবেন যে আমি বাংলাদেশের সংবিধান জানি, বাংলাদেশ সংবিধান অনুযায়ী আমার কথা বলার অধিকার আছে। হ্যাঁ, তবে সব ধরনের কথা বলার কিন্তু অধিকার নেই, কিছুটা রেস্ট্রিকশন আছে। অফেন্সিভ কথাবার্তা কিন্তু বলা যাবে না সবসময়। আইন অনুযায়ী যে কথাটা আপনি বলার যোগ্য সেই কথাটা আপনি বলতে পারবেন। তাহলে একদিনে তো সব আইন শিখাতে পারবো না, শেখার জন্য ওই যে আমার শর্ট কোর্সটা চালু হয়ে গিয়েছে 11ই নভেম্বর 2021। আবারও বলছি 11ই নভেম্বর 2021 থেকে ভার্চুয়ালি জুম অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু এই শর্ট কোর্সটা কমিট করতে যাচ্ছি। সো কেউ যদি অ্যাডমিশন নিতে চান, আমাদের যে অফিসের নাম্বারটা দেওয়া আছে এই অফিসের নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার অ্যাডমিশনটা কনফার্ম করে নিতে পারেন। আর অ্যাডমিশন কনফার্ম করার সাথে সাথে আপনার কিন্তু এই 7টা হ্যান্ড নোটও একটু কালেক্ট করে নিতে হবে, যেটার সাথে সাজেশনটা অবশ্যই ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। তাহলে আজকের মতো আপনাদের এখানেই বিদায় দিয়ে দিচ্ছি। আর করব না টর্চার, যতটুকু টর্চার করেছি আশা করছি সেটা পরীক্ষার হলে আপনাদের জন্য কাজে লাগবে। আর শেষ করার আগে আবার একটু বলে দিচ্ছি, আমাদের যারা এই মুহূর্তে লাস্ট জয়েন করেছেন, আমাদের একাডেমিটার নাম হচ্ছে বোনাফাইড ল একাডেমি। এটা ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম গেটে ফার্ম ভিউ সুপার মার্কেটে 4 তলায় 460 নম্বর রুমে আমাদের অফিসটা পাবেন। আর যারা হচ্ছে ফিজিক্যালি আমাদের অফিসটায় আসতে পারছেন না টু কালেক্ট দ্য হ্যান্ড নোটস অর সাজেশনস অর এনি কাইন্ড অফ সাজেশন রিলেটেড টু ল বুকস, আপনারা যে কোনো আইনের বই সম্পর্কেও যদি জানতে চান আমাদের এই নাম্বারে ফোন করে জানতে পারেন। ইনফ্যাক্ট আপনারা যারা অ্যাডভোকেট হবেন তাদের জন্য একটু বলি, রিসেন্টলি উই হ্যাভ পাবলিশড আ বুক নেমড আইন রিভিউ। আমাদের আইন রিভিউ নামে একটা বই পাবলিশ করেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের বার কাউন্সিলের পরীক্ষা কিন্তু একটা হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু আরেকটা বার কাউন্সিলের পরীক্ষা হতে যাচ্ছে। সো যারা বার কাউন্সিলের পরীক্ষার্থীও আমার ভিডিওটা দেখছেন তাদের জ্ঞাতার্থে বলছি, আইন রিভিউ বইয়ের সেকেন্ড এডিশন হ্যাজ বিন পাবলিশড এবং সেকেন্ড এডিশনে লেটেস্ট যে সিলেবাস এবং লেটেস্ট যে প্রশ্নপত্র, আপনারা ইনফ্যাক্ট জানেন যে এবার যে পরীক্ষা হয়েছে বেস্ট একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হয়েছে। আমি কঠিন বলবো না, ইট ইজ এ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ফর দ্য বার। আপনি একজন আইনজীবী হবেন, 3 ধাপে পরীক্ষা দিয়ে আপনাকে আইনজীবী হতে হবে। অবশ্যই দ্য কোয়েশ্চেন হ্যাজ টু বি কোয়ালিফাইড এবং সেই কোয়ালিফাইড কোয়েশ্চেনের অ্যান্সার যদি আপনাকে করতে হয়, আপনি চাইলে আমাদের এই ইনফরমেটিভ বুকটা সংগ্রহ করতে পারেন। বইটা মোটামুটি খুব ভালো ইনফরমেশান আছে। বইটা সংগ্রহ করলে আশা করছি যারা ইনফ্যাক্ট যারা এই মুহূর্তে ফাইনাল ইয়ারেও আছেন তারাও এই বইটা সংগ্রহ করে রাখতে পারেন, আপনাদের জন্য খুবই কাজে দিবে। আর যারা ফাইনাল পরীক্ষা পাস করে ফেলেছেন, যাদের নামের পাশে এলএলবি বা এলএলবি অনার্স আছে, তাদের জন্য এই বইটা খুবই উপকারী হবে। সো আজকের মতো আপনাদেরকে এখানেই ছেড়ে দিচ্ছি। যারা হচ্ছে পরীক্ষার জন্য আগ্রহী বা পড়াশোনা নিতে আগ্রহী তারা অবশ্যই আমার বোনাফাইড ল একাডেমির সাথে যোগাযোগ করবেন, হ্যান্ড নোটগুলো সংগ্রহ করে নেবেন। আর সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।